আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে করাবো একদম সহজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পরিসংখ্যান। কি করাবো? পরিসংখ্যান। পরিসংখ্যান আমি চেষ্টা করবো দুইটা লেকচারের মধ্যে শেষ করতে। লেকচার আজকে হবে লেকচার 1। লেকচার 1 আজ হবে কি লেকচার 1, বুঝছো? তো পরের লেকচারে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করবো একদম। অর্থাৎ দুইটা লেকচার লাগবে এই পরিসংখ্যান শেষ করার জন্য। অনেক বড় বড় না, মোটামুটি আছে এটা। এই এখানে বেশি বড় হচ্ছে গড়, মধ্যক, এগুলা প্রচুরক এগুলা। কিন্তু আজকে একদম সহজ টপিক। পরিসংখ্যান কি জিনিস জানবো, উপাত্ত কি জিনিস জানবো, চলক কি জিনিস জানবো, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান, পরিসর পরিসর, এগুলো কি জিনিস জানবো। আজকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টের এই তিনটা: পরিসর, পরিসর এবং শ্রেণী সংখ্যা, এগুলো ইম্পর্টেন্ট, বুঝছো? তো শুরু করে দিই, দেখো। আজকে পরিসংখ্যান থেকে শুরু করতেছি। পরিসংখ্যান এখন পরিসংখ্যান যেহেতু শুরু করতেছি, তাই পরিসংখ্যান কি জিনিস জানতে হবে। পরিসংখ্যান কি, এখন আমি একটু লিখি। পরিসংখ্যান কি তোমরা জানো? পরিসংখ্যান কি আগে বলো। পরিসংখ্যান ইংরেজি, পরিসংখ্যানের ইংরেজি কি দেখো। পরিসংখ্যান ইংরেজি হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স, বুঝছো? পরিসংখ্যান ইংরেজি হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এটা ইন্টারে এটা একটা বই আছে, পুরো একটা বই আছে পরিসংখ্যানের উপরে। তোমরা এখানে বলতেছো 17তে অনেক সহজ, এরকম না। পুরো একটা বই আছে পরিসংখ্যানের উপরে। তো এটা এটা কি আসলে? এটা হবে কি, কোনো তথ্য বা উপাত্তকে, কোনো তথ্য বা কোনো বা উপাত্তকে তথ্য বা উপাত্তকে সংগ্রহ সংগ্রহ কি করব? প্রথমে কি করব? সংগ্রহ করব। তারপর হচ্ছে কি, বিশ্লেষণ করব। তারপর কি করব? বিশ্লেষণ করব। তো বিশ্লেষণ করার পর কি করতে হবে? আমাকে একটা ফলাফল নির্ণয় করতে হবে না? ফলাফল নির্ণয় করবো একটা। ফলাফল ফলাফল নির্ণয় করবো, বুঝছো? একটা ফলাফল নির্ণয় করবো। এই ফলাফল পাওয়ার পর আমি কি করবো? ফলাফল পাওয়ার পরে এটা উপস্থাপন করবো। এই প্রক্রিয়াটা হচ্ছে কি এই প্রক্রিয়াটা হচ্ছে কি আসলে কি পরিসংখ্যান। পরিসংখ্যান কি জিনিস? একটা তথ্য তুমি সংগ্রহ করলা, তারপরে এটাকে তথ্য যেটা পাইছো সেটাকে বিশ্লেষণ করলা। বিশ্লেষণ করার পর তুমি ফলাফল নির্ণয় করা। ফলাফল নির্ণয় করার পরে কি উপস্থাপন করলা সকলের কাছে? এটা কি, আমি এই ফলাফলটা যে নির্ণয় করছি এটা উপস্থাপন করছি। এই পুরা প্রক্রিয়াটাকে কি বলা হয়? কি বলা হয়? পরিসংখ্যান বলা হয়। কি বলা হয়? পরিসংখ্যান বলা হয়। তো আমি এখানে কি একটা ওয়ার্ড, তথ্য তোমরা কি জিনিস জানো? একটা ওয়ার্ড ব্যবহার করছি, উপাত্ত। এখানে উপাত্ত নিয়ে কাজ করতেছি। এখন বলো তো কি উপাত্ত কি জিনিস? উপাত্ত হচ্ছে কি উপাত্ত হচ্ছে কি তথ্যের সংগ্রহ। অর্থাৎ তথ্যের সংগ্রহ, দেখো তথ্য সংগ্রহ বুঝতেছো তোমরা? তথ্যের সংগ্রহ, বা নির্দেশক যেটা তথ্যকে প্রকাশ করে সেটা কি? উপাত্ত। যেটা তথ্যকে প্রকাশ করে, সাজিয়ে গুছিয়ে যেটা তথ্যকে প্রকাশ করে সেটা কি? উপাত্ত। তো তোমরা এগুলো বুঝছো, এগুলো একদম সিম্পল জিনিস। তো এখন মোস্ট ইম্পর্টেন্ট কি জিনিস জানো? চলক। চলক কি জিনিস তোমরা ছোটবেলাতে জানো কি? ছোটবেলাতে ক্লাস 6 থেকে, তো আমার মতে ক্লাস 9 10 ছোটবেলা, বুঝছো? তো চলক কি জিনিস দেখো। চলক চলক দুই প্রকার। আগে প্রকারভেদ জানলে আগে তোমাকে জানতে হবে কি চলক কি জিনিস। চলক হচ্ছে যে রাশির মান পরিবর্তনশীল, তাই কি বলা হয়? চলক বলা হয়। এটা কি? আমি একটা পরিবর্তনশীল উদাহরণ কি হচ্ছে কি, যেমন তুমি একটা রাশি নিচ্ছ 1 আর 2, এখানে 2x + 3y + 4 = 0। তো এখানে চলক কোনগুলা? এখানে দেখো এক্স চলক, ওয়াই চলক। কারণ দেখো, তুমি অন্য একটা রাশিতে গিয়ে এক্স এর মান এবং ওয়াই এর মান পরিবর্তন হতে পারে, বুঝছো? কিন্তু অন্য একটা রাশি গিয়ে 2 এর মান পরিবর্তন হবে। এখানে কি দুইটা কোথাও কি 3 লেখা হবে? 2 সমান সমান কি 3 লেখা হবে? বা 2 সমান সমান কি 5 লেখা হবে? এগুলা কি ধ্রুব। এগুলো কি ধ্রুব। এগুলো কি এখানে এটা অনুযায়ী কি এটা সহ, এখানে কি 4 হচ্ছে ধ্রুব। তো এগুলা এগুলো এখন বোঝার সময় না। এখন হচ্ছে কি চলক। চলক মেইন জিনিসটা কি? চলক হচ্ছে কি পরিবর্তনশীল, যেটা যে রাশি পরিবর্তনশীল তাই চলক বলে। কারণ চলক দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, একটা অবিচ্ছিন্ন চলক। তো কি বিচ্ছিন্ন চলক এবং একটা কি অবিচ্ছিন্ন চলক। এখন বিচ্ছিন্ন চলক কি, অবিচ্ছিন্ন চলক কি? বিচ্ছিন্ন চলক কি? যেগুলো পূর্ণ সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে কি বিচ্ছিন্ন চলক। আর হচ্ছে যেগুলা বাস্তব সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়
বাস্তব সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়, সেগুলা কি? অবিচ্ছিন্ন চলক। তো এখন বলো, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কি জিনিস জানো তোমরা? তুমি বাস্তবে যেগুলো ফেস করো, বাস্তবে বাস্তবে যেগুলো ফেস করো, যে কোনো সংখ্যা ভগ্নাংশ হোক, যাই হোক, এগুলো হচ্ছে কি? অবিচ্ছিন্ন চলক। তো অবিচ্ছিন্ন চলকের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা উদাহরণ আছে। একটা হচ্ছে কি? তাপমাত্রা, আর একটা হচ্ছে কি? ভর। যদি এখান থেকে প্রশ্ন যদি না এমসিকিউ আসেই, বিচ্ছিন্ন চলক কোনটা, অবিচ্ছিন্ন চলক কোনটা, এরকম একটা প্রশ্ন আসে, তোমার স্কুলে হোক, বোর্ডে হোক, এরকম একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। বুঝছো? তো তোমাকে যদি অবিচ্ছিন্ন চলক কোনটা প্রশ্ন করে, বেশিরভাগ অপশনের আনসার হবে কি? বেশিরভাগ প্রশ্নের আনসার হবে কি? তাপমাত্রা অথবা ভর। ভর দেওয়া থাকবে অথবা তাপমাত্রা দেওয়া থাকবে। তো তুমি বলতে পারবে না তাপমাত্রা কেন অবিচ্ছিন্ন চলক, ভর কেন অবিচ্ছিন্ন চলক? এখন বলো তো দেখি, তুমি তাপমাত্রাকে তুমি 23.5, 23.5 ফারেনহাইট, দেখো 14 এটা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। তারপর ভর দেখো, ভর তুমি এরকম করে প্রকাশ করতে পারতেছো, এরকম করে প্রকাশ করতে পারতেছো না? তুমি এরকম করে প্রকাশ করতে পারতেছো, গ্রাম বা কেজি যেরকম যাই হোক, এরকম করে প্রকাশ করতে পারতেছো না? এটা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না? ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না? তাই এটা কি অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন চলক। তো আবার দেখো বিচ্ছিন্ন চলক কি? পূর্ণ সংখ্যা বলছি, পূর্ণ সংখ্যা এই অবিচ্ছিন্ন চলকের একটা উদাহরণ অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা, জনসংখ্যা কেন অবিচ্ছিন্ন চলক? জনসংখ্যা কেন অবিচ্ছিন্ন চলক? জনসংখ্যা কেন অবিচ্ছিন্ন চলক তোমরা বলতে পারবে কি? দেখো আমি এটা যেহেতু বলেছি, এটা যেহেতু তোমরা যদি বুঝে থাকো এই জিনিসটা বুঝবা। তুমি একজনকে তুমি কি অর্ধেক আকারে লিখতে পারবা? একটা মানুষকে অর্ধেক আকারে লিখতে পারবা? দেখো তুমি, তুমি বলতেছো কি আমাদের ঘরে মানুষ আছে কি 5 জন, তুমি কি এরকম বলতে পারবা কখনো? আমাদের ঘরে মানুষ আছে কি 5.5 জন, এরকম বলতে পারবো কখনো? পারবা না, এরকম বলতে পারবা না। তো তুমি কি অন্যভাবে, অর্থাৎ 5.2 জন, 5.3 জন এরকম বলতে পারবা? পারবা না। যেহেতু এটা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না, যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, শুধুমাত্র পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা হয়, শুধুমাত্র কি আকারে প্রকাশ করা হয়? পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা হয়। তাই এটা কি জনসংখ্যা বিচ্ছিন্ন চলক, সরি, জনসংখ্যা কি বিচ্ছিন্ন চলক। তো তুমি এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। যদি বিচ্ছিন্ন চলকের উদাহরণ লিখতে বলে বা এমসিকিউ তার আনসার হবে, বেশিরভাগ আনসার হওয়ার সম্ভাবনা হচ্ছে কি জনসংখ্যা। এবং অবিচ্ছিন্ন চলকের বেলায় তাপমাত্রা এবং ভর, এগুলো তোমরা নোট করে রাখো। তুমি কি করে রাখবা? নোট করে রাখবা, ভালো করে নোট করে রাখবা, পরবর্তী জন্য বুঝতে না হয়। তো দেখো এখন আমি কয়টা টপিক পড়েছি? 3টা টপিক, এগুলো ছোট ছোট সব টপিক, এটা 3টে শেষ। এখন কি শ্রেণী ব্যাপ্তি? শ্রেণী ব্যাপ্তি কি জিনিস? শ্রেণী ব্যাপ্তি বোঝার আগে তোমাকে শ্রেণী ব্যবধান বুঝতে হবে। শ্রেণী ব্যাপ্তি বোঝার আগে তোমাকে শ্রেণী ব্যবধান বুঝতে হবে। আচ্ছা না, শ্রেণী ব্যবধান কি? তুমি একটা শ্রেণী, একটা শ্রেণী বা একটা গ্রুপ তৈরি করতেছো, যেখানে তুমি যেখানে তুমি 15 জন থেকে 1 থেকে 15 জন পর্যন্ত রাখবা। 1 থেকে 15 এরকম দর্শক, এরকম দর্শক। তো তুমি এখানে কি কি রাখবা? যাদের রোল না, যাদের যাদের পকেটে 1 থেকে 15 টাকা পর্যন্ত আছে, 1 থেকে 15 টাকা পর্যন্ত আছে, 1 থেকে 15 টাকা পর্যন্ত আছে, তাদেরকে তুমি এই সারিতে, এই গ্রুপে রাখবে অবশ্য। তো তুমি এখানে কত ব্যবধান করে যাচ্ছ? 1 থেকে 15-এর মধ্যে ব্যবধান কত? 15 না? 1 থেকে 15-এর মধ্যে ব্যবধান কত? 15। ব্যবধান কত? 15। এটাই হচ্ছে কি শ্রেণী ব্যবধান, এটা হচ্ছে কি শ্রেণী ব্যবধান। তোমরা এটা এক্সট্রা করে এতবার করে বোঝানোর দরকার নাই, কারণ তোমরা যখন ম্যাথ করবে তখন নিজে নিজে বুঝতে পারবে শ্রেণী ব্যবধান কি জিনিস, কি জিনিস বুঝতে হবে। তো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট হচ্ছে শ্রেণী ব্যাপ্তি কি জিনিস বুঝতে না পারলে তুমি একটা অঙ্ক করতে পারবে না, পরিসংখ্যানের একটা অঙ্ক করতে পারবে না। শ্রেণী ব্যাপ্তি কি জিনিস দেখো, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান, এগুলো সেম সেম, এগুলো কি সেম সেম। তো তুমি ধরলা কি 15 থেকে 20, এই পুরানো হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি। একটা শ্রেণীতে যখন তুমি এরকম করে লিখবা ব্যবধান কত, শ্রেণী ব্যবধান কত 5, শ্রেণী ব্যবধান কত 5, এরকম করে লিখবা, তুমি শ্রেণী তৈরি করবে, এরকম করে শ্রেণী তৈরি করবে, তখন তাই কি বলবা? শ্রেণী ব্যাপ্তি। এরকম যখন শ্রেণী দেখবা তখন কি করবা? এটাকে কি বলবো? শ্রেণী ব্যাপ্তি। তো তোমাদের এটা এত ইম্পর্টেন্ট হলো তোমাদেরকে এতবার করে বলার দরকার নাই, কারণ এবার তুমি যখন অঙ্ক করবা, যেমন গড় নির্ণয় করবা, মধ্য নির্ণয় করবা, প্রচুর নির্ণয় করবা, তারপর হচ্ছে যে আয়তনাকে তৈরি করবা, তখন তোমরা বুঝে যাবে। কিন্তু
শ্রেণীব্যাপ্তি, একটা শ্রেণীব্যাপ্তির একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি দুই প্রকার, যে শ্রেণীব্যাপ্তি দুই প্রকার। একটা হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, একটা হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, আর একটা হচ্ছে কি বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। বুঝছো? একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, একটা বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। তো একটা বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। বুঝছো? এটা এতটুকু বুঝছো? কয় প্রকার শ্রেণীব্যাপ্তি, কয় প্রকার শ্রেণীব্যাপ্তি, কয় প্রকার দুই প্রকার শ্রেণীব্যাপ্তি, কয় প্রকার দুই প্রকার শ্রেণীব্যাপ্তি, কয় প্রকার দুই প্রকার। দুই প্রকারের মধ্যে তোমাদের এগুলো প্রশ্ন আসবে, শ্রেণীব্যাপ্তি কয় প্রকার এগুলো প্রশ্ন আসবে, তোমাদের বুঝতে হচ্ছে কি বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কি। তো দেখো তুমি কতগুলো শ্রেণী বানাইছো, একটা, দুইটা, তিনটা, এরকম চারটা শ্রেণী বানাইছো। বুঝছো? চারটা শ্রেণী বানাইছো। এখানে তুমি 15 থেকে 20 লিখলা। তারপর পরের শ্রেণীতে কত থেকে ধরবা, 21 থেকে ধরবা, 21 থেকে 5 ব্যবধান করে। এখানে যেহেতু 5 ব্যবধান করছে তাই এখানে 5 ব্যবধান ধরবা, 21 থেকে 25 পর্যন্ত, 25 পর্যন্ত। তারপরে এখানে 26 থেকে কত, 26 থেকে 30 পর্যন্ত, এরকম করে ধরবা। তারপর হচ্ছে কি এখানে 31 থেকে কত, 35 পর্যন্ত। এখানে শ্রেণী ব্যবধান কত, প্রথমে বলে শ্রেণী ব্যবধান হচ্ছে 5, 15, 16, 17, 18, 19, 20। শ্রেণী ব্যবধান হচ্ছে কি 5। বুঝছো? শ্রেণী ব্যবধান কত, 5। তো এখানে আমি কি এটাকে বিচ্ছিন্ন বলতেছি কেন, বিচ্ছিন্ন বলতেছি কেন দেখো, এখানে সর্বোচ্চ সংখ্যা, এখানে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা নয়, এখানে সর্বোচ্চ সংখ্যা, এখানে সর্বনিম্ন সংখ্যা নয়, এখানে সর্বোচ্চ সংখ্যা, এখানে সর্বশেষ সর্বনিম্ন সংখ্যা না হলে এটা কি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। তো বিচ্ছিন্নতা কি হবে, এটা বিপরীত, একটা, দুইটা, তিনটা, চারটা। তুই এখন দেখো কি করবা, আগে তোমাকে জানতো এটা বোঝার আগে তুমি বুঝো বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি থেকে অবিচ্ছিন্ন শ্রেণীতে কিভাবে রূপান্তর করতে হয়। তুমি এখান থেকে 0.5 মাইনাস দাও, প্রথমটা থেকে 0.5 মাইনাস দিবা, পরটা থেকে 0.5 প্লাস দিবা, এরকম করে করে তুমি একটা শ্রেণী বানাও। তুমি একটা শ্রেণী বানাও, একটু বড় করে নি, একটা, দুইটা, চারটা, এরকম বুঝছো? তো মাইনাস করলে 0.5 মাইনাস করলে এত 20.5। তারপরে দেখো এটা এখানে সেম রিপিট হবে, এটা রিপিট হবে আবার। এই রিপিট হওয়ার কারণে এটাকে অবিচ্ছিন্ন বলা হচ্ছে, রিপিট হওয়ার কারণে এটা কি অবিচ্ছিন্ন বলা হচ্ছে, রিপিট হওয়ার কারণে অবিচ্ছিন্ন বলা হচ্ছে। 25.5, 30.5, তারপরে হবে এখানে কত হবে, 30.5, আবার রিপিট হবে, তারপরে কি 5 ব্যবধান ধরে, 35.5। এটাই হবে কি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। এটা কি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, অর্থাৎ কি বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিতে এটা রিপিট হবে না, সর্বনিম্ন সংখ্যাটা সর্বোচ্চ সংখ্যাটা পরবর্তী সর্বনিম্ন সংখ্যাতে রিপিট হবে না, কিন্তু এখানে সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যাটা সর্বনিম্ন সংখ্যাতে রিপিট হবে। বুঝছো? এতটুকু বুঝছো, এতটুকু বুঝছো? এখানে ব্যবধান কত বলতো, 5, এখানে ব্যবধান কত, 5। প্রত্যেকটা শ্রেণীতে ব্যবধান কত রাখতে হবে, 5 ব্যবধান করে রাখতে হবে। বুঝছো তোমরা? তো শ্রেণী ব্যাপ্তির কথাটা যদি বুঝতে পারো, শ্রেণী ব্যাপ্তির জিনিসটা যদি বুঝতে পারো, তাহলে তোমার থেকে পরিসর, পরিসর পরিসর কি জিনিস বলো তো, পরিসর কি জিনিস জানার এত প্রয়োজন নাই। তোমার থেকে শুধু জানতে হবে কি পরিসর, পরিসর কিভাবে নির্ণয় করে। এটা দিয়ে একটা একটা তোমাদের সৃজনশীল আছে, সেখানে থাকতে পারে কি নাম্বার থাকতে পারে কি পরিসর নির্ণয় করো, একটা উপাত্ত কত উপাত্ত দেওয়া থাকবে, সেখান থেকে পরিসর নির্ণয় করতে বলবে। তো পরিসর কিভাবে নির্ণয় করো, পরিসর কিভাবে নির্ণয় করো, পরিসর নির্ণয় করবা হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। পরিসর সমান কি, এটা লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। পরিসর কি, এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এটা পরিসর, পরিসর কি এটা ইম্পর্টেন্ট। বুঝছো? তো পরিসর কি, সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এটাই হচ্ছে কি পরিসরের সূত্র। তোমাকে অনেকগুলো অনেকগুলো উপাত্ত দেওয়া থাকবে, অনেকগুলো উপাত্ত দেওয়া থাকবে, অনেকগুলো তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে তুমি সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটা ডিভাইড করবা। বুঝছো? এই ডিভাইড করার পর তুমি এখানে বসাবা, মানে সূত্র বসাবা, তারপরে কি চলে আসবে কি পরিসর। তো পরিসরটা কেন প্রয়োজন, পরিসরটা একটা তুমি সারণী তৈরি করার জন্য পরিসর অনেক ইম্পর্টেন্ট। কারণ দেখো একটা সারণী তৈরি করার জন্য তুমি কিছু উপাত্ত আছে, উপাত্তগুলোকে তুমি শ্রেণীভুক্ত সারণীভুক্ত করার জন্য তোমার থেকে কি লাগবে, উপাত্তগুলোকে শ্রেণীভুক্ত বা সারণীভুক্ত করার জন্য তোমার থেকে এই আমি এই যে গড় বানালাম, আমি যে এই গড় বানাবো, এই গড়টা কয়টা বানাবো,
কয়টা বানাবো, এই এই সারিগুলা কয়টা বানাবো, কয়টা বানাবো, এটা আমরা কিভাবে জানতে হবে? শ্রেণীর সংখ্যা দিয়ে জানবো। এই শ্রেণীর সংখ্যাটাকে কিভাবে নির্ণয় করে, এই শ্রেণীর সংখ্যাটা কিভাবে নির্ণয় করে, শ্রেণীর সংখ্যা নির্ণয় করবে কিভাবে? পরিসর, পরিসর, পরিসরকে যদি তুমি শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করো, পরিসরকে তুমি শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করো, পরিসরকে যদি শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করো, পরিসরকে যখন তুমি শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করবা, তখন কি আসবে, তখন কি আসবে? শ্রেণীর সংখ্যা চলে আসবে। বুঝছো তুমি? এই বুঝছো? যখন পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করবা, তখন শ্রেণীর সংখ্যা চলে আসবে, শ্রেণী সংখ্যা চলে আসবে। তো দেখো শ্রেণী ব্যবধান তোমাকে বুঝাইছি, পরিসর কি জিনিস বুঝাইছি, পরিসর কিভাবে নির্ণয় করে দেখাইছি। তো দেখো কয়টা অঙ্ক এখানে, ধরো তুমি পরিসর আসছে 10 এবং এবং শ্রেণী ব্যবধান আসছে 2, না শ্রেণী ব্যবধান নিচে কি 5 করে, তো পরিসর আসছে কি 20, পরিসর আসছে 20। তো তুমি দেখো 20 কে 5 দিয়ে ভাগ করলে কত, 20 কে 5 দিয়ে ভাগ করলে কত, 4। অর্থাৎ তুমি এরকম এরকম 4টা ঘর নিবা, এরকম করে 1টা 2টা 3টা 4টা ঘর নিবা, ওটা নিবা। তারপর এক্সট্রা একটা ঘর রাখবা, সেটা হচ্ছে কি, এগুলো কি জিনিস এগুলো লেখার জন্য, শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, এগুলো লিখবা। তো গণসংখ্যা কি, তোমাদের এখানে ধরো তুমি 15 থেকে 10 পর্যন্ত নিলে, 10 থেকে 15 পর্যন্ত নিলে, সরি উল্টা তো হতে পারে না, বড় থেকে ছোট হতে পারে, ছোট থেকে বড় হবে। 10 থেকে 15 পর্যন্ত নিলে তোমার উপাত্তের মধ্যে 10 থেকে 15 এর মধ্যে কয়টা সংখ্যা অন্তর্ভুক্ত আছে? তুমি তোমার থেকে আছে 11, 11, 12, 14, 15, এই কয়টা, 4টা সংখ্যা অন্তর্ভুক্ত আছে, কোন সংখ্যা কত হবে? 4। এরকম করে করে তুমি করবা। বুঝছো তোমরা এটা? এটা বুঝছো? তো এখন কি করছি, শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা কি করছি, শ্রেণী সংখ্যা বন্ধ করছে, শ্রেণী সংখ্যা বন্ধ করছে মানে, দেখো শ্রেণী সংখ্যা কি জিনিস এটা ভালো করে বুঝছো তোমরা, এটা ভালো করে বুঝছো। আমি কি করছি, পরিসর শেষ করছি, ইম্পর্টেন্ট জিনিস দুটো শেষ করে গেছি। এখন মোস্ট ইম্পর্টেন্ট অজীব রেখা, আয়তলেখ এবং বহুভুজ। অজীব রেখা, আয়তলেখ, বহুভুজ। অজীব রেখা কি, অজীব রেখা তোমাকে জানতে হবে কি, ক্রমজিত, ক্রমজোট, ক্রমজিত সংখ্যা কি, ক্রমজিত সংখ্যা কি, আগে লেখো ক্রমজিত সংখ্যা জানা লাগে, জানা লাগে না, ক্রমজিত সংখ্যা কিছু লাগবে না এখানে, শুধু লাগবে কি কিভাবে নির্ণয় করতে হবে। দেখো তোমাকে একটি সারণী দেওয়া আছে, আমি একটি সারণী তৈরি করি। সারণী তৈরি করছি, সারণীর প্রথমে কি থাকবে, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, গণসংখ্যা, তারপরে কি থাকবে, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তুমি তো এগুলো দেওয়া থাকবে, এই প্রথম এবং এই দ্বিতীয়টা দেওয়া থাকবে, বুঝছো? এই প্রথম এবং দ্বিতীয়টা দেওয়া থাকবে। প্রথমটা হবে কি, ধরো তুমি ব্যবধান করতেছো এরকম করে, 10 থেকে 15 নিচ্ছি, কত ব্যবধান, 10, 11, 12, 13, 14, 15, 6 ব্যবধান, বুঝছো? 10 সহ প্রথম এটা সহ ব্যাপার, তারপর 6 ব্যবধান ধরো, 16 থেকে, 16 থেকে কত, 16, 16, 17, 18, 19, 20, 20, 21, 21 ব্যবধান করে দিচ্ছ, 21, 16 থেকে 21, 22 থেকে, ব্যবধান করে ধরছো 6, তো ব্যবধান করে ধরছো 6, ব্যবধান যাই ধরো না কেন তুমি নিচ্ছ 22, 22 থেকে কত, 6 ব্যবধান ধরো, 22, 23, 24, 25, 26, 27, বুঝছো? 27 থেকে 28, 28, 29, 30, 31, 32, 33, 33, বুঝছো? এরকম করে তারপরে পরেরটা হবে। যাই হোক না কেন, তোমার এগুলো প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে কি, গণসংখ্যা কি দেওয়া আছে এখানে, গণসংখ্যা 8, 9, 10, 15, 30 এগুলো দেওয়া আছে, বুঝছো? তুমি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করবা, ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করবা, তুমি এই বরাবর প্রথমটা একদম হুবহু যেহেতু যে গণসংখ্যা আছে সেরকম বসে দিবে। খেলা শুরু হবে কোন থেকে, খেলা শুরু হবে কি পরেরটা থেকে, এই এটা এবং এটা যোগ করো, যোগ করার পর কত আসতেছে, কত আসতেছে, 17, 17টা হবে কি এখানে, বুঝছো? তারপরে এটা এবং এটা যোগ করো, 17 যোগ 10 কত, 27, তারপর 27 যোগ 15 কত হবে, কত হবে, 27 যোগ 15, 32, 32 আর 42,
42, 42 + 30, 42 + 30 করলে কত হয়? 72। বুঝছো তোমরা? কি নির্ণয় করছি? প্রথমে এটা হুবহু বাসা দিবা, তারপরে এটার সাথে এটা যোগ করবা, তারপরে এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, পরেরটা বসাবা, এটার সাথে আবার এটা যোগ করবা, পরেরটা বসাবা, এরকম করে করে যতটুকু পর্যন্ত থাকবে ততটুকু করাবা। বুঝছো? তো শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, তোমাদেরকে গণসংখ্যা দেওয়া থাকবে, তারপর তুমি কি করবা? ক্রমযোজক গণসংখ্যা নির্ণয় করবা। তো এখান থেকে অজীব রেখা কিভাবে নির্ণয় করবা? এই এই পুরা ছাড়টাকে তুমি কিভাবে অজীব রেখায় পরিবর্তন করবা? অর্থাৎ তুমি এটাকে কিভাবে তুমি লেখচিত্রতে পরিবর্তন করবা। তো দেখো, তুমি লেখচিত্র পরিবর্তন করার জন্য তুমি একটা ছোট্ট জিনিস জানলে তুমি করতে পারবা। এখানে কত করে আসছিল? আসছিল হচ্ছে, আর যাই আসলে যে কোনো একটা মান বসাতে পারো। দেখো, এক্স অক্ষ বরাবর হবে, এক্স অক্ষ বরাবর হবে কি এক্স অক্ষ বরাবর হবে কি এক্স অক্ষ বরাবর হবে কি? শ্রেণী সর্বোচ্চ মান, শ্রেণী ব্যবধানের সর্বোচ্চ মান, শ্রেণী ব্যবধানের সর্বোচ্চ মান। কি লিখছি? এক্স অক্ষ বরাবর কি? শ্রেণী ব্যবধানের সর্বোচ্চ মান। তো ওয়াই অক্ষ বরাবর হবে কি? ওয়াই অক্ষ বরাবর কি হবে? ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। বুঝছো? ক্রমযোজিত গণসংখ্যা। তো একটা তুমি, আমি তো এখানে গ্রাফ আনতে পারতেছি না, তোমরা নিজের বাসায় চেষ্টা করো, দেখো কিরকম করে ওখানে দিচ্ছি তুমি দেখো। ধরো তোমার ক্রমযোজিত গণসংখ্যা আসছে 8, 17, 30, 41, এগুলো আসছে। 30, 41 এরকম আসছে। তুমি শ্রেণী ব্যাপ্তিতে দেখবা সর্বোচ্চ মানগুলো নাও, পিক করো, দেখো সর্বোচ্চ মান এগুলো এগুলো আছে। সর্বোচ্চ মান হচ্ছে 20, 30, 40, 50, 60, এরকম করে আছে, এরকম করে আছে। তুমি দেখো, আমি সাধারণ দেখতে তৈরি করে দেখো, এরকমের সাথে প্রথমেরটার সাথে 8, প্রথমের সাথে হবে 8, এরকম প্রথমটা হবে 8, তারপর হবে 20, 20 না 30, তারপরে 17, তারপরে 41। বুঝছো? তারপরে 41। এই দেখো প্রথমটা, এই প্রথমটা হবে কি? 8, 8-এর জায়গায় একটা বিন্দু দিবা, 8-এর জায়গায় একটা বিন্দু দিবা। তারপরেটা কি? 30, 30-এর সাথে কার সাথে আসে? এই 30-এর সাথে কার সাথে আসে? অর্থাৎ কি? এখানে একটা বিন্দু দিবা। বুঝছো? তারপরে কি? 40, 40, 40, 40-এর সাথে তুমি এখানে একটা বিন্দু পাবা। তারপরে কি? এখানে একটা বিন্দু পাবা। কিন্তু খেয়াল করবা কি, অজীব রেখায় এরকম এরকম হবে না, এরকম এরকম হবে না, শুধু এরকম উঠবে, শুধু উপরে উঠবে, শুধু কি উঠবে? উপরে উঠবে, শুধু উপরে উঠবে। আমার এগুলো হচ্ছে কি আন্তাজা মান নেওয়া, তাই এগুলা নাও মিলতে পারে। তো তুমি কি ভাববা? এরকম করে শুধু উপরে উঠবে। বুঝছো? এরকম এরকম হবে না, এরকম ঢেউ মারবে না, বা এরকম এখানে উঠছে আবার নিচে নামে যাবে না, আবার উপরে উঠবে না, এরকম এরকম হবে না। শুধু হবে কি? উপরে উঠবে, একদম উপরে উঠতে থাকবে, যদি যতক্ষণ শেষ না হয় তখন উপরে উঠতে থাকবে। তোমরা এটা বুঝছো? তোমাদের এটা করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে জানা, এবং এই এটা 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 ভালো করে বুঝতে পারো, এটা ভালো করে বুঝতে পারো। তো তোমরা তোমরা এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? না বুঝলে কমেন্টে লিখবা, তুমি কমেন্টে লিখবা, আমি পরের লেকচারে ভালো করে এটা আবার বুঝে দেওয়ার চেষ্টা করবো। বুঝছো? তো দেখো, আমার অজীব রেখাও শেষ, অজীব রেখাও শেষ। তো এখন আর দুটো টপিক আছে, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট জিনিস। আয়ত লেখ আছে, বহুভুজ আছে। তো আয়ত লেখ, আয়ত লেখ সবাই চিহ্নিত করতে পারো? আয়ত লেখ, আয়ত লেখ তো সবাই চিহ্নিত করতে পারো। বুঝছো? তো আয়ত লেখ নির্ণয় করার জন্য একটা মাস্ট মাস্ট জিনিস লাগে কি? গণসংখ্যা তো লাগবে, এগুলো থাকবে, এবং যেটা থাকবে সেখান থেকে একটা মানুষ নির্ণয় করতে হবে কি? কি নির্ণয় করতে হবে? অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। কি থাকবে? অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। তো আমি দেখো এখান থেকে একটা সারণী তৈরি করি, সেটা থেকে আমি যখন অজীব রেখা আয়ত রেখা তৈরি করবো, তখন দেখবা তুমি, দেখো তিনটা জিনিস থাকবে, তিনটা ঘর বানাবো। বুঝছো? তো এখানে ধরো এই কয়টা জিনিস আছে, এই কয়টা উপাত্ত আছে। তো গণসংখ্যা দেখো, গণসংখ্যা গণসংখ্যা এখানে 8, 10, 15, 20 এগুলো দেওয়া আছে। এবং শ্রেণী ব্যবধান 5 করে ধরে দেওয়া আছে, 25 থেকে 30, 31 থেকে কত? 35, 36 থেকে 40, 41 থেকে 45। বুঝছো? তো আমি তোমাদেরকে শিখেছিলাম কি, শ্রেণী ব্যবধানকে এটা কি, এটা কি দেখো আগে, দেখবা কি এটা কি, কোন বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান না অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। এখানে দেখতে হচ্ছে এটা কি বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। এখন কি প্রকাশ করতে হবে? অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান প্রকাশ করতে হবে।
অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। কিভাবে আসবো? এখান থেকে 0.5 মাইনাস 24.5, 5 ব্যবধান ধরে 35.5, 0.5 প্লাস দিতে হবে। এরকম করে এটা আবার রিপিট হবে, এদিকটা মাইনাস 35.5 এটা হবে। তারপরে আবার এখানে রিপিট হবে 35.5, তারপরে কি 40.5, 40.5 আবার হবে, এখানে এদিকে রিপিট হবে। তারপরে কি 45.5 এটা হবে। তো এখন এই সারণীটাকে তুমি আয়তলে কিভাবে নির্ণয় করবা? দেখো তুমি এই আগেরটা যেরকম বুঝে গেছিলাম, x অক্ষ বরাবর কি হবে? x অক্ষ বরাবর কি হবে? x অক্ষ বরাবর হবে কি? x অক্ষ বরাবর হবে কি? শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান যাই বলো তুমি, শ্রেণী শ্রেণী ব্যাপ্তি। তারপর আছে এক্স, এক্স অক্ষ, y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর কি হবে? y অক্ষ বরাবর কি হবে? গণসংখ্যা, গণসংখ্যা। এটা এটা একদম একদম সহজ নিয়ম, বুঝছো? শুধু এই মানগুলো বসানোর সময় কোনো একটু ঝামেলা হয়। দেখো তুমি এখানে সর্বনিম্ন মানটা নাও, সর্বনিম্ন মানটা নাও, সর্বনিম্ন মানটা এখানে লিখবা, বুঝছো? তারপরে তুমি এখানে একটা জিনিস খেয়াল করবা, এটা দিবা, কারণ এটা হচ্ছে কি, তুমি একটা গ্রাফে কি শুরু হবে 24.5 থেকে শুরু হয়, 1 থেকে বা 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। এগুলা যে এখানে আছে, এগুলা যে এখানে আছে সেটা বোঝানোর জন্য তোমাকে এই চিহ্নটা দিতে হবে, এই চিহ্নটা দিতে হবে। এগুলো যে এখানে আছে সেটা বোঝানোর জন্য এই চিহ্নটা দিতে হবে, বুঝছো? তো পরেরটা কি লিখবা? 30.5, 30.5। তারপরে 30.5 পর কত আছে? 35.5, তারপর 40.5, 45.5, এইগুলো দেওয়া আছে, বুঝছো? তো এদিকে এদিকে উপাত্তগুলো তুমি বসাও, গণসংখ্যাগুলো বসাও। 8 ধর, এখানে 8 আছে, এখানে 10 আছে, তারপর ধর এখানে 15 আছে, তারপর এখানে আছে 20, এরকম করে আছে, বুঝছো? তো তুমি এগুলো এখানে কিভাবে বসাবা? তুমি দেখো 24 থেকে 30 এর মধ্যে কোনটা কত গণসংখ্যা, 24 থেকে 30 এর মধ্যে গণসংখ্যা কত? 8। তুমি কি করবা? এই এতটুকু ডাক দিবা, এরকম করবা, বুঝছো? তারপরে দেখো 30 থেকে 35 এর মধ্যে গণসংখ্যা কত? 10। 30 থেকে 35 এর মধ্যে গণসংখ্যা 10, 10 এর পরে 10 বাড়াবো, এরকম করে দিবা, বুঝছো? তারপরে কি 35.5 থেকে 40.5 এর মধ্যে কি দিবা? কত আছে? 15। তো 15 বরাবর এরকম করে দিবা, বুঝছো? তো তারপরে কি 20, এখন 20 লিখতে হবে না? 20 40.5 থেকে 45.5, 40.5 থেকে 45.5, এটা এরকম করে দিবা। হয়ে গেছে তোমার আয়তন। এখন হয়ে গেছে তোমার আয়তন। এখন আয়তনে কি করছি? x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীগুলো বসাইছি, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। তারপর হচ্ছে গণসংখ্যা বসাইছি, তারপর কি বসেছি? y অক্ষ বরাবর কি বসেছি? গণসংখ্যা বসাইছি। এটা কি, এটার মাধ্যমে কি, এটার মাধ্যমে কি করা যায়? এটার মাধ্যমে কি করা যায়? আয়তন আঁকা যায়। তো তোমার প্র্যাকটিস করতে করতে এটা আরো ভালো করে পারবা, প্র্যাকটিস করবা, ম্যাথ সবসময় প্র্যাকটিস করতে হয়। তো এটা জানার পর তোমাদেরকে জানতে হবে কি, জানার পর তোমাদের এই ক্লাসের লাস্ট টপিক হচ্ছে কি, লাস্ট টপিক হচ্ছে কি বহুভুজ। এই ক্লাসের লাস্ট টপিক হচ্ছে কি বহুভুজ। বহুভুজ কি জিনিস? তো বহুভুজ অঙ্কনের দুটা নিয়ম আছে, নিয়ম না, দুটা প্রক্রিয়া আছে, বুঝছো? প্রক্রিয়া আছে, নিয়ম তো সেমই, প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা হচ্ছে কি, হয় তুমি আয়তলেখ, আয়তলেখ ব্যবহার করে করবা, আয়তলেখ ব্যবহার করবা, আয়তলেখ ব্যবহার করে করবা, করে করবা, অথবা অথবা আয়তলেখা, আয়তলেখ ছাড়া শুধু 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 কি বহুভুজের যেগুলা বর্ধমান আছে সেগুলোর মাধ্যমে করবা, অর্থাৎ আয়তলেখ ব্যবহার করা ছাড়া। প্রথমে বুঝলো আয়তলেখ যেহেতু করেছি, আয়তলেখ ব্যবহার করা ছাড়া কিভাবে ব্যবহার করার মাধ্যমে কিভাবে করতে হয় এটা দেখো। তোমার থেকে যেরকম আমি তোমাদের একটু আগে বলেছি কি, আয়তলেখ করার জন্য তোমার থেকে মাস লাগবে কি? অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। এখানে মাস লাগবে কি? মধ্যবিন্দু। কি লাগবে? মধ্যবিন্দু। তুমি ধরো একটা আয়তলেখ আঁকছো এরকম, আয়তলেখ আঁকছো এরকম করে, বুঝছো? আয়তলেখ আঁকছো কিরকম করে? এরকম করে 24, এখন ধরো 24.5, 30 দশমিক, 24.5, 30.5, 40.5, 45.5, এরকম ছিল আরেকটা, 8, 10,
15, 20 এরকম ছিল না? তো আমি আয়তলেখাটা আবার আগেরটা অঙ্কন করি, দেখো এরকম ছিল, তারপরে এটা এরকম ছিল, তারপরে এটা এরকম ছিল, বুঝছো? এটা এরকম ছিল, এতটুকু বুঝছো? পরে এটা ছিল এরকম, 20 জায়গাটা, এখানে 20 ছিল না, সরি 20 ছিল না, এতটুকু ছিল, বুঝছো? তো এখন যাই ছিল বাদ দাও, তোমার থেকে বহুভুজ অঙ্কন করতে কি কি লাগবে? এটা এরকম থাকবে। এটা মানে বোঝায় কি এখানে মাঝখানে আরো মান আছে, মাঝখানে আরো মান আছে। তো তোমার থেকে আয়তলেখ আয়তলেখ থেকে বহুভুজ নির্ণয় করার জন্য কি কি লাগবে? আয়তলেখের ইনফরমেশন গুলো লিখবা। শুধু একটা জিনিস লাগবে, কি? মধ্যমান। মধ্যমান। তো এখন মধ্যমান কিভাবে নির্ণয় করবা? যেই শ্রেণীর মধ্যমান নির্ণয় করবা, সেই শ্রেণীর সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান সর্বনিম্ন মান ডিভাইডেড বাই 2। এটা কি? মধ্যমানের সূত্র। তুমি এই দুটার মধ্যমান নির্ণয় করো, দেখি এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এই শ্রেণীর মধ্যমান কি? 24.5 প্লাস 30.5, 55.55। তো 55টা ডিভাইড বাই 2, সরি ডিভাইড বাই 2, হলে কত আসতেছে? এই ক্যালকুলেটর ডিস্টার্ব করতেছে। 27.5, 27.5। এই 27.5টা হবে কি? এটার মাঝখানে। 27.5টা হবে কি? এটার মাঝখানে। তারপর এটা মধ্যমান হবে এখানের মাঝখানে, এটা মধ্যমান হবে এখানের মাঝখানে। তুমি কি করবা? এখান থেকে শুরু করবা, এগুলো যোগ করবা, তারপর নিচে লাইন করবে একটু করে, শেষ। এটা কি? বহুভুজ হয়ে যাবে। তো এখন আয়তলেখ করা ছাড়া বহুভুজ কিভাবে নির্ণয় করবা? এটাই সেম নিয়ম, এটাও সেম নিয়ম, আমি একটা সারণী তৈরি করে দেখো। এই সারণী তৈরি করলাম, এই একটা সারণী তৈরি করলাম। এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে না, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে না, তাই তোমার কি করতে হবে? দেখো এখানে গণসংখ্যা থাকবে, গণসংখ্যা, এখানে কি থাকবে? মধ্যমান, এখানে কি? শ্রেণী ব্যাপ্তি থাকবে, বুঝছো? শ্রেণী ব্যাপ্তি এখানে দেওয়া আছে 24 থেকে 30, 24 থেকে না 25 থেকে 30, তারপর এখানে 31 থেকে 35, 36 থেকে 40, এরকম দেওয়া আছে। তো এগুলো মধ্যমান নির্ণয় করো, দেখি। 25 যোগ 30, আমি তো মধ্যমানের সূত্র দেখাইছি তোমাদেরকে, 27.5। তো এটা 5 শতাংশ করে হবে, 5 শতাংশ করলে কত হবে? বুঝছো? তো এগুলো যাই আসে না কেন, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, সারণীতে যাই লিখি না কেন, তোমরা একদম ক্যালকুলেট করে যেগুলো আসবে সেগুলো লিখবা। তো এখানে 8, 10, 15 এগুলো আছে। তো এটা আমি সারণীভুক্ত কিভাবে করবো? সারণীভুক্ত থেকে আমি কিভাবে লেখচিত্র করবো? দেখো এরকম, 100 বরাবর কি দিবা? 100 বরাবর কি? মধ্যমান, না, শ্রেণী ব্যবধান গুলো দিবা। 100 বরাবর কি দিবা? শ্রেণী ব্যবধান গুলো দিবা। শ্রেণী ব্যবধান না, সরি, যেহেতু তুমি আয়তলেখ ছাড়া করতেছো, তাই কি দিতে হবে? মধ্যমান গুলো দিতে হবে। মধ্যমান গুলো কি? 27.5, তারপরে কি? 32.5, তারপরে কি? 37.5, এরকম দিবা, বুঝছো? এরকম দিবা। তারপরে তুমি গণসংখ্যা লিখবে এখানে 8, হিসাব করে বসাবা। আমার তো এখানে গ্রাফ নাই, তোমরা গ্রাফে ভালো করে বসাবা। তুমি এটা বরাবর এখানে এটা দাও, এখানে এটা থাকবে, এটা বরাবর দাও, তারপর হচ্ছে কি? এখানে থাকবে, তারপর হবে কি? এখানে। এই বহুভুজটা কোথা থেকে করবে? এখান থেকে। এখান থেকে উঠছে উঠছে উঠছে, তারপর আবার কি? এখানে ল্যান্ড হয়ে যাবে। এটা হচ্ছে কি? বহুভুজ। তোমার এখানে কি শিখাইছি? আয়তলেখার মাধ্যমে কিভাবে করবা, আয়তলেখ ছাড়া কিভাবে করবা। তো আয়তলেখ ছাড়াটা অনেক সহজ। যদি তোমার থেকে যদি মাস্ট আয়তলেখ অঙ্কন করতে হয়, তখন আয়তলেখার মাধ্যমে করে দিবা। তো করতে না হলে তো এরকম করবা। তো আজকের লেকচারে কি কি করাইছি? তোমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা টপিক একদম শেষ করে দিছি। আজকে মূলত করাইছি কি? লেখচিত্র যেগুলো আছে, আয়তলেখ, অজীব রেখা, বহুভুজ যেগুলো আছে, সেগুলো করার জন্য এবং বেসিক গুলো একটু ভালো করে বুঝে দেওয়ার জন্য। তো পরের লেকচারে কি করাবো? গড়, মধ্যক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে মধ্যক, তারপর হচ্ছে কি? প্রচুরক, এগুলো করাবো, বুঝছো? প্রচুরক এগুলো করাবো। তো আজকে ক্লাসটা এতটুকুই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।